ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা আসবে। আমরা সেই হিসেবেই আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরো অনেকেই এসেছে, সাথে কিছু বাচ্চাও রয়েছে। বাবা আমায় আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, আবির, তাড়াতাড়ি বাজারে যাও, খাসির মাংস, মুরগির মাংস, মিষ্টি, ফল, যা যা লাগে তুমি সবটা নিয়ে এসো। এত অল্প সময়ে এতগুলো রান্না কিভাবে হবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় আমি কখনো দেখিনি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি অন্যদের সাথে গিয়ে বসুন, কথা বলুন। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে জিজ্ঞেস করছে, কি গো, রান্না কত দূর হলো? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুরু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম। বাবা বারবার বিনয়ের সাথে বলছিলেন, জানি না রান্না বান্না কেমন হয়েছে, তবে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁটা চামচ দিয়ে খাবার খান। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত বেশি খাবার খেয়েছেন তার থেকে বেশি নষ্ট করেছেন। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন? এই নাও মাংস নাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে। এই নাও মাংস বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটাই ঢেলে দেয়। খাওয়ার পর্ব শেষ হয়ে মেয়ে দেখার পর্ব শুরু। আমার অনার্স পাশ করা বোনকে দেখাশুনো করে হাতের লেখা নিয়ে শেষে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি। আমরা আমাদের ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিল। কেন জানি না, আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন, আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়াই ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি? আর আমার বোন অনার্স পাশ করেছে। আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই। পাত্রের জামাইবাবু আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতে দাঁত চেপে রেখে আমি কিছুটা রাগ কন্ট্রোল করে বললাম, সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে কি দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এতে আপনাদের দোষ হয়নি। আপনারা খাবার খাওয়ার থেকে নষ্ট করেছেন বেশি, এতেও আপনাদের দোষ হয়নি। আপনারা ছেলের জন্য ফর্সা, লম্বা, কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই। সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন, এতে আপনাদের কোনো দোষ হয়নি। দোষ তো করেছে আমার বাবা মা, ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল। দোষ তো করেছে আমার বোন, কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো। দোষ তো করেছি আমি, কেন এখনো পায়ের জুতোগুলো আমি হাতে তুলে নিইনি। আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিয়ে ওনাদের কাছে মাপ চাইল। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবি সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কি সহ্য করতে হয়, নীরব থাকতে হয়। রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনো কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয়, তখন অপমানে চোখে জল তো আসবেই। ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেও রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সব রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি ভেজা টি-শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে। অথচ একটা বারও ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেল। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হয়, তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন। যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয়, তাহলে বাবা মা আর সাথে 2-1 জন মুরব্বী আপনি মেয়ের বাড়িতে নিয়ে যেতেই পারেন। নমস্কার।